আহমদ ওয়ানুসাল্লাহ রাসুলিল কারিম আহমদাবাদ। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ভারতীয় সেনা প্রত্যাহার, বাংলাদেশের সংবিধান ইত্যাদি বিষয় নিয়ে কিছু আলোচনা পেশ করব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়ে শেখ মুজিবুর রহমান দ্বিধাগ্রস্ত ছিলেন এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বা উনি আত্মসমর্পণ করেন পাকিস্তান সামরিক বাহিনীর কাছে, তখন তিনি কোনো স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা দিয়ে যাননি, যে কারণে এক ধরনের অস্পষ্টতা দেখা দেয়। আর 7ই মার্চের ভাষণ দেওয়ার সময় যদিও তিনি স্বাধীনতা ঘোষণার একটি হুমকি দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন পাকিস্তান সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসেন এবং তাদের সাথে একটি সমঝোতার দিকে চলে যান, স্বাধীনতা ছাড়াই তিনি একটি সরকার গঠনের প্রতিশ্রুতি লাভ করেন তাদের কাছ থেকে, সেই অবস্থাতে তিনি স্বাধীনতার কাছ থেকে সরে আসেন। এমত অবস্থাতে যখন পাকিস্তান বাহিনী এই দেশের স্বাধীনতাকামী মানুষদেরকে দুষ্কৃতিকারী আখ্যা দেয় এবং তাদেরকে দমন পীড়নের সিদ্ধান্ত নেয়, শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তান সামরিক বাহিনীর কাছে স্বাধীনতার কোনো ঘোষণা না দিয়ে স্বেচ্ছা আত্মসমর্পণ করেন এবং পশ্চিম পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং ওই সময় তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকার করেন। তাজউদ্দিন আহমেদ তার কাছে স্বাধীনতার ঘোষণার একটি রেকর্ড চাইলে বা কোনো একটি কাগজে স্বাক্ষর করে দিতে বলে তিনি তা দিতে অস্বীকার করেন এবং তিনি বলেন, তোরা কি আমাকে ফাঁসিতে ঝুলাবি? এই ধরনের প্রশ্ন উঠান। তো এই অবস্থায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, কিন্তু তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এবং তখনকার বিষয় ছিল এমন যে বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের ভিতর থেকে পতাকা বানাচ্ছে, ওড়াচ্ছে, স্বাধীনতার ঘোষণা দিচ্ছে এবং স্বাধীনতার ঘোষণার জন্য শেখ মুজিবুর উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। আর শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খান সহ তারা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদেরকে দমন করতে পারলে তাহলে এখানে শান্তি শৃঙ্খলা বজায় আসবে এবং স্বাধীনতার দাবির থেকে দেশের যে কিছু মানুষ স্বাধীনতার দাবি পেশ করতেছে তারাও এখান থেকে সরে আসবে এবং তারপরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করা হবে। কিন্তু শেখ মুজিবকে নিয়ে যাওয়ার পর পাকিস্তান বাহিনী যখন বর্বরোচিতভাবে 25শে মার্চ রাত্রে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গুলি করতে থাকে এবং হত্যা করতে থাকে, তখন সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটাগাঙে বিদ্রোহ ঘোষণা করেন এবং ওই রিভল্ট হইলে তার জেনারেল জাঞ্জুয়াকে তিনি হত্যা করেন, আগে আটক করেন এবং পরে তাকে হত্যা করা হয়। এবং এর মধ্য দিয়ে তখন তিনি একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়ে যায় যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন চিটাগাঙের কালুরঘাট বেতন কেন্দ্র থেকে। এভাবেই বাংলাদেশের স্বাধীনতার প্রথম সুস্পষ্ট ঘোষণা আসে। তবে এই ঘোষণাকে সর্বজন গ্রহণযোগ্য করতে হলে ওই সময়ের একমাত্র পরিচিত ব্যক্তি, দেশে বিদেশে সর্বত্র বাঙালিদের নেতা হিসাবে যার খ্যাতি রয়েছে, সেটা ছিল শেখ মুজিবুর রহমান। তাই শেখ মুজিবুর রহমানের নামকে পরের দিন আবার জিয়াউর রহমান ব্যবহার করেন যে শেখ মুজিবের পক্ষ থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করতেছেন। অর্থাৎ শেখ মুজিবের নাম তখন এসেছে কৌশলগতভাবে, কিন্তু শেখ মুজিবুর নিজে কখনো স্বাধীনতার ঘোষণা দেন নাই। এরপরে শুরু হলো যুদ্ধ। বাংলাদেশের অনেক ইপিআর সদস্য, ছাত্র জনতা, সাধারণ মানুষ পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে লড়াই শুরু করলো। কিন্তু একটি জাতি যখন লড়াই শুরু করে তখন তার জন্য একটি নেতৃত্ব দরকার, শৃঙ্খলা দরকার। এমতো অবস্থাতেই তখন তারা চলে যান জেনারেল ওসমানীর কাছে সিলেটে। সিলেটে জেনারেল ওসমানীর সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম তাদের একটি চা বাগানে। চা বাগানের সাক্ষাৎ হয় মার্চের শেষ দিকে, এপ্রিলের শুরুতে এরকম সময়। সাক্ষাতে তারা তখন একটি সামরিক বাহিনী গঠন করে, মুক্তিবাহিনী গঠন করে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে সশস্ত্রভাবে প্রতিরোধ এবং মোকাবেলা যুদ্ধের জন্য তাকে নেতৃত্বের আহ্বান জানান। তখন জেনারেল ওসমানী বলেন যে কোনো সরকার ঘোষণা ছাড়া তার পক্ষ থেকে তিনি কিভাবে এই ধরনের একটি যুদ্ধের নেতৃত্ব দিবেন। এই অবস্থাতে তখন সিদ্ধান্ত হয় যে তাজউদ্দিন আহমেদের কাছে জানানো হবে যে বাংলাদেশের একটি স্বাধীন সরকার গঠন করার কথা, যাদের নেতৃত্বে এই যুদ্ধ সংগঠিত হবে পাকিস্তানি বাহিনীর এগেনস্টে। অন্যদিকে তাজউদ্দিন আহমেদ সাহেব 25শে মার্চের হত্যাকাণ্ডের ঘটনার পর এবং শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, সেই সময় তিনি ঢাকা ছেড়ে তখন নিরাপত্তার জন্য আত্মগোপন করেন এবং যে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে তিনি কুষ্টা হয়ে ইন্ডিয়ায় প্রবেশ করেন। কুষ্টা সীমান্ত দিয়ে বর্তমান চুয়াডাঙ্গার সীমান্ত
তৎকালীন সময়ের কুষ্টিয়া সীমান্ত, এটা দিয়ে তখন তাজউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম সীমান্ত ক্রস করেন হচ্ছে 30শে মার্চ 1971 সালে। 30শে মার্চ উনি ওখানে পৌঁছায় গেলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বুঝে ওখানে বিএসএফ এর প্রধানের সাথে তার সাক্ষাৎ হয়। বিএসএফ এর প্রধানকে তখন তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানালে বিএসএফ এর প্রধান বলেন, এটা রাষ্ট্রীয়ভাবে সরকারের নির্দেশনা এবং পলিসি অনুযায়ী হয়ে থাকে, তাই তিনি যেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। এরপরে তিনি ওখান থেকে প্রধানমন্ত্রী ইন্দিরার সাথে দেখা করতে যান এবং ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন তিনি 4 এপ্রিল 1971 সাল। ইন্দিরা গান্ধীর সাথে দেখা হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাকে পরামর্শ দেন স্বাধীন সরকার গঠন করার কথা এবং শেখ মুজিবুর রহমানের অভিমত জানতে চান। শেখ মুজিবুর রহমান যদিও স্বাধীনতার ঘোষণা দেননি এবং স্বাধীনতা ঘোষণা বিরোধিতা করেছিলেন, তবুও কৌশলগত কারণেই তাজউদ্দিন আহমেদ তখন ইন্দিরা গান্ধীকে জানান যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পক্ষে কথা বলেছেন এবং যুদ্ধের জন্য নির্দেশনা দিয়ে গিয়েছেন। এই কথা বলা ছাড়া তখন তাজউদ্দিন আহমেদের আর কোনো গত্যন্তর ছিল না এবং এটা না শুনলে ইন্দিরা গান্ধীও তখন যুদ্ধকে সমর্থন দিত না। তাই এই কথা তিনি বলেন এবং এরপরে ইন্দিরা গান্ধী তখন সরকার গঠনের নির্দেশনা দেন এবং বাংলাদেশের মুক্তিবাহিনীকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন। এবং এরপরে তাজউদ্দিন আহমেদ 4 এপ্রিল ওখান থেকে এসে কলকাতা এসেই 10ই এপ্রিল স্বাধীন বাংলা সরকার গঠন করা হয়, যেটা মুজিবনগর সরকার বলে ঘোষণা করা হয়। 17 এপ্রিল তারা বর্তমান মেহেরপুর তৎকালীন সময় কুষ্টিয়ার সীমান্তের ভিতরে ঢুকে সেখানে তারা শপথ গ্রহণ করে আবার চলে যান। তাদের শপথ হয় 17 এপ্রিল 1971 সাল। এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয় এবং জেনারেল আতাউল গনি উসমানীকে তখন সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা একটি অস্পষ্টতাই ভিতর থেকে হয়ে যায়। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের ব্যক্তি হতেন, স্বাধীনতার সত্যিকারের ঘোষক হতেন, তাহলে তিনি এইভাবে নিজেকে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেন না, বরং কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, কারা নেতৃত্ব দিবে, কারা সরকার গঠন করবে, কে সর্বাধিনায়ক হবে, এসব ব্যাপারে তিনি সুস্পষ্ট একটি দিক নির্দেশনা নির্ধারণ করে যেতেন অথবা কোনো দিক নির্দেশনা কাউকে দিয়ে যেতেন। কিন্তু তিনি এ ধরনের কোনো দিক নির্দেশনা না দিয়ে তিনি চলে যান এবং তারপরে এই যে শূন্যতা সৃষ্টি হয়, শূন্যতার পরে বাঙালি জাতি তৎকালীন সময়ে তারা নিজেরাই এই পথ নির্ধারণ করে নেয় এবং স্বাধীন সরকার গঠন করে এবং এই সরকার গঠনের পরে তখন মুক্তিযুদ্ধ হয়। এখন এই মুক্তিযুদ্ধে ভারতীয় কমান্ডাররা বাঙালিদেরকে সমর্থন করেছিল, তাদেরও উদ্দেশ্য ছিল, যৌথ স্বার্থ ছিল, যেমন বাংলাদেশের মানুষ পাকিস্তানি বাহিনী এবং পাকিস্তানি শাসকদের যে বৈষম্যমূলক নীতি তার থেকে নিজেরা যখন মুক্তি কামনা করছিল, তখন ভারতেও চেয়েছিল দুইটি পাকিস্তান রাষ্ট্র, যেমন দুটো অংশ, এর ভিতরে একটি বিভাজন তৈরি করে দুটোকে পৃথক রাষ্ট্র হয়, যাতে ভেঙে যায়, যাতে তাতে পাকিস্তান দুর্বল হয় এবং এই আকাঙ্ক্ষা থেকে ভারতও তখন পাকিস্তানের বিভাজন চেয়েছিল। ভারতের এই আকাঙ্ক্ষার থেকেই মূলত ইন্দিরা গান্ধী স্বাধীন সরকার গঠন করে যুদ্ধের নির্দেশনা প্রদান করেন এবং মুক্তিবাহিনীকে সহযোগিতার নির্দেশ দেন। উভয় অংশের ভিতরে এই যুদ্ধ চলতে থাকে। তবে পাকিস্তান বাহিনী এই যুদ্ধের মোকাবেলা করার জন্য বাংলাদেশের আপামর সাধারণ জনতাই করে গেছে। বাংলাদেশের কিছু সামরিক সদস্য যারা সাহসী ছিলেন, তারা পাকিস্তান সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর আওয়ামী লীগের নেতারা, শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানে চলে গেলেন, আর অন্যান্য বাকি আওয়ামী লীগ নেতারা ভারতে যে আশ্রয় নিলেন। সাধারণ মানুষের পক্ষে ভারতে যে আশ্রয় নেওয়া সম্ভব ছিল না, তাই তারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে পাকিস্তান বাহিনীর মোকাবেলা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না। যুদ্ধের শেষ পর্যায়ের দিকে এসে যখন মুক্তি বাহিনী বিজয়ের অনেকটা দ্বার প্রান্তে, পাকিস্তানি বাহিনী যখন অনেকখানি দুর্বল হয়ে গেছে, ওই সময় 3রা ডিসেম্বর 1971 সালে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। ভারতীয় বাহিনী প্রবেশ করার পিছনেও ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে মুক্তি বাহিনী দীর্ঘদিন ধরে লড়াই করছিল পাকিস্তানি সামরিক বাহিনীর এগেনস্টে, তারা স্বল্প সংখ্যক হলেও দেশের জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতার কারণে তারা পাকিস্তানি বাহিনীর সাথে সঠিকভাবে তারা মোকাবেলা করতে সক্ষম হয়। কিন্তু এমত অবস্থাতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং পরাজয় শিকার তখন প্রায় দ্বারপ্রান্তে চলে আসে। এই অবস্থাতে মুক্তিবাহিনী যদি বিজয় অর্জন করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী যদি মুক্তিবাহিনীর কাছে পরাজয় স্বীকার করে, তাহলে এই মুক্তিবাহিনীর হাতে একটি শক্তিশালী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন হতে পারে এবং তারা ভারতের অনুগত নাও থাকতে পারে। এই আশঙ্কার থেকেই ভারত তখন নতুন এক কৌশল অবলম্বন করে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের ভিতরে সরাসরি নিজেকে যুক্ত করে এই যুদ্ধের কৃতিত্বটা, বিজয়টাকে তাদের নিজেদের হাতে কুক্ষিগত করা।
আর অন্যদিকে ওই সময় পাকিস্তানি বাহিনীর আরেকটি লক্ষ্য হয়, তারা এই লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দেওয়া, গামছা গায়ে দেওয়া এই সাধারণ মানুষের কাছে পাকিস্তানের এই দুর্ধর্ষ সামরিক বাহিনী, প্রশিক্ষিত একটি পেশাদার বাহিনীর আত্মসমর্পণ, এটা তারা মেনে নিতে পারে না। এটা তাদের জন্য খুবই লজ্জার এবং তাদের জন্য তাদের ইমেজের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এজন্য তারাও চেয়েছিল এই যুদ্ধে সরাসরি ভারতকে যুক্ত করে নিতে। ভারতকে যুক্ত করে নিলে তারা বিশ্বের কাছে দেখাতে পারবে যে ভারতীয় বাহিনী এই যুদ্ধে যুক্ত হয় এবং এই যুদ্ধটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশ নামক রাষ্ট্রকে তারা স্বীকার করে না এবং বাংলাদেশের জনগণের শক্তি এবং সামর্থ্যকে তারা সম্মান করতে পারে না। এজন্য তারা ভারত যুদ্ধে রূপান্তরিত করতে চেয়েছিল। এই যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান যেমন আত্মসমর্পণ করে তার নিজের ইমেজ রক্ষা করতে পারবে, আর তেমনি ভারতেরও একটি বড় ধরনের কৃতিত্ব সেই যুদ্ধে যুক্ত হয়ে তারা নিজেদের বিজয় দাবি করে তারাও নিজেদের একটি কৃতিত্ব তৈরি করতে পারবে যে এই পাকিস্তানকে তারা পরাজিত করেছে যুদ্ধে এবং তারা বিজয় অর্জন করেছে। তো এই ধরনের একটি উভয়ের মধ্যে আরেকটি কমন একটি স্বার্থ আসে। আরও একটি ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানের 93,000 সৈন্য তখন বাংলাদেশে ক্রিয়াশীল ছিল। এই 93,000 সৈন্য যদি মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তাহলে তারা বিচারের সম্মুখীন হতে পারে। তাদেরকে আটক করে বাংলাদেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানের সাথে দর কষাকষি হতে পারে। পাকিস্তান চেয়েছিল এই 93,000 সৈন্যকে যেন নিরাপদে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তারা যেন পাকিস্তানে পৌঁছে যায়, এই আকাঙ্ক্ষা ছিল। এবং এই দিক দিয়েও ভারত তাদেরকে আশ্বস্ত করে যে পাকিস্তানের এই সৈন্যদের যদি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তাহলে ভারতীয় বাহিনী তাদেরকে পাকিস্তানে পৌঁছায় দিবে নিরাপদে, তাদেরকে বাংলাদেশের জনগণের হাতে হস্তান্তর করবে না। এই জন্য উভয় পক্ষের এই স্বার্থ নিয়মে তারা একে অন্যের সাথে তখন একটি সমঝোতা তৈরি হয়ে ওঠে এবং নাটকীয়ভাবে ভারতের সামরিক বাহিনী বাংলাদেশের ভিতর প্রবেশ করে। এর আগে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশে ঢোকার আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের সীমান্ত দিয়ে পাকিস্তান আগে ভারতের ভূখণ্ডের ভিতরে প্রবেশ করে এবং আজাদ কাশ্মীর, এখন যেটা বলা হয় কাশ্মীরের একটি অংশকে তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিলে তখন ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত আবার বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ পাকিস্তান যদি ওখান থেকে ভারতে ঢুকে তাহলে ভারতও ওখানেই তাদের মোকাবেলা করবে, কিন্তু তারা ওখানে মোকাবেলা না করে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। অথচ বাংলাদেশের মানুষ তখন পাকিস্তানের সাথে মুক্তির জন্য লড়াই করতেছে। তো এটি ছিল তাদের একটি নাটকীয় এবং গোপন সমঝোতার ফল। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ভারতীয় বাহিনী যখন বাংলাদেশের ভিতরে প্রবেশ করলো তখন পাকিস্তানের সামরিক বাহিনী খুবই দ্রুত নিজেদেরকে পশ্চাদপসরণ করে ঢাকায় গুটিয়ে নিয়ে আসলো তারা। এটি কোনো যুদ্ধই ছিল না। ভারতীয় বাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর খুব বেশি সম্মুখ যুদ্ধ হয়নি, খুব বেশি সেখানে হতাহতের ঘটনা ঘটেনি, বরং ভারতীয় বাহিনী ঢুকেছে আর পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে বাংলাদেশের ভূখণ্ডকে হস্তান্তর করে আস্তে আস্তে নিজেদেরকে ক্লোজ করে নিয়ে এসেছে। জেনারেল অরোরাকে যখন তেজগাঁও বিমানবন্দরে এসে যখন সরওয়ার উদ্যানে নিয়ে যাওয়া হয় তখন পাকিস্তানি সামরিক বাহিনী জেনারেল অরোরাকে কর্ডন করে সেখানে নিয়ে যায়, অথচ মুক্তিবাহিনী জেনারেল অরোরার গাড়ির উপর হামলা করে। অর্থাৎ মুক্তিবাহিনী চায় নাই যে ভারতীয় আধিপত্যের নিকটে আবার তারা বন্দী হোক। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্তি লাভ করেছে, ভারতে আধিপত্য মেনে নেওয়ার জন্য নয়। এই কারণে তারা এটা চেয়েছিল না, কিন্তু তবুও পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীকেই স্বাগত জানায় এবং বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে তারা অবজ্ঞা করে এবং তাদের কাছে আত্মসমর্পণের অস্বীকৃতি জানায়। এভাবেই তারা সরওয়ার উদ্যানে যে আত্মসমর্পণের সেই ঘটনাটি ঘটে 16ই ডিসেম্বরে। ওই সময় জেনারেল আতাউল গনি উসমানীকে বাংলাদেশে এসে আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকার জন্য যখন এই বিষয়ে জিজ্ঞেস করে মুক্তিবাহিনীর পক্ষ থেকে, তখন জেনারেল উসমানী জানান যে এই সিদ্ধান্তটি হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার যদি স্বাধীন বাংলাদেশ সরকার যদি এই সিদ্ধান্ত না দেয় তাহলে তিনি আসতে পারেন না। এমতো অবস্থাতে তাজউদ্দিন আহমেদ সাহেবের সাথে তারা যোগাযোগ করে তারা কোনো সিদ্ধান্ত পান না। পরবর্তীতে তারা সিদ্ধান্ত ছাড়াই তারা সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন। তাজউদ্দিন আহমেদ সহ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও কয়েকজন একটি হেলিকপ্টার করে তারা প্রবেশ করার চেষ্টা করেন এখানে আত্মসমর্পণ অনুষ্ঠানে আসার জন্য। আর তাজউদ্দিন আহমেদ সাহেব তখন তার পক্ষ থেকে বলেন যে জেনারেল উসমানী নয়, বরং একে খন্দকারের নেতৃত্বে একটা মুক্তিবাহিনীর একটি প্রতিনিধি সরওয়ার উদ্যানে উপস্থিত থাকবেন, এ ধরনের কথা বলা হয়।
কিন্তু এইটিও শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী মেনে নেয় না। তারা চায় যে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। কেননা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে পাকিস্তানের সামরিক বাহিনী নিরাপদে আবার পাকিস্তানে ফিরে যাওয়ার নিশ্চয়তা পেয়েছে। কিন্তু বাঙালি মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে তাদেরকে বিচারের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই কারণেই। তো তারপরেও জেনারেল উসমানী সাহেব যখন রওনা দিলেন হেলিকপ্টারে করে, তখন তাদের হেলিকপ্টারে গুলিবর্ষণ করে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জঙ্গি বিমান এসে গুলিবর্ষণ করে। এটা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই ঘটনা প্রকাশ করেছেন। সেখানে গুলিবর্ষণ করলে সে তারা তেলের ট্যাঙ্কারের উপর গুলি করে, হেলিকপ্টারে তেলের ট্যাঙ্কার ফুটা হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার গায়ের জ্যাকেট দিয়ে সেই তেলের ট্যাঙ্কার ওইটাকে ধরে রাখেন এবং দ্রুত অবতরণ করে কোনো মতে প্রাণে বেঁচে যান তারা। সিলেটে নামার পরেই জাফরুল্লাহ চৌধুরী এবং আতাল গনি উসমানী সহ তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু তাদেরকে ভারতীয় বাহিনী আটকে দেয় কুমিল্লা ক্যান্টনমেন্টের ওখানে, এবং তাদেরকে ওখানে আটকে রাখে এবং তাদেরকে উপস্থিত হতে বাধা সৃষ্টি করে। এই অবস্থাতেই আত্মসমর্পণের ঘটনাটি ঘটে 16ই ডিসেম্বরে, যেখানে এই আত্মসমর্পণের মধ্যে বাংলাদেশের কাছে নয়, বরং এই যুদ্ধটিকে ভারত এবং পাকিস্তান উভয়ই ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে দেখায়, এবং পাকিস্তানও তারা জানে যে তারা ভারতের সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেছে, আর ভারতও দেখে যে তারা তাদের নিজেদের বিজয় অর্জন করতেছে, এবং উভয় এখানে বাংলাদেশকে বাইরে রেখে দেয় এই আত্মসমর্পণের অনুষ্ঠান থেকে। এইভাবে বাংলাদেশ মূলত পাকিস্তানিরা বাংলাদেশকে ভারতের হাতে সমর্পণ করে দিয়ে তারা চলে যায়, এবং তারা লাভবান হয় এতে যে তাদের 93,000 সৈন্য বিনা বিচারে পাকিস্তানে ফেরত চলে যায়। আর ভারত লাভবান হলো, তারা একটি ইমেজ তৈরি করতে পারলো যে পাকিস্তান সামরিক বাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে এইভাবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের উপর তাদের একটি আধিপত্য প্রতিষ্ঠিত হলো। পাকিস্তান সামরিক বাহিনী রেখে যাওয়া অস্ত্র শস্ত্র সাজ সরঞ্জাম সমস্ত কিছু ভারতীয় বাহিনীর হাতে কুক্ষিগত হলো। তারা এগুলো ভারতের অভ্যন্তরে নিয়ে চলে গেল 1971 সালের পরে, বিজয় অর্জনের পরে তারা নিয়ে চলে গেল। এবং এই যে ঘটনাটা ঘটলো, এর দ্বারা ভারত তার নিজের বিজয়কে প্রদর্শন করলো। এবং ভারত যখন এইভাবে নিয়ে যাচ্ছিল, তখন তার এই নিয়ে যাওয়ার পিছনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একজন বড় কমান্ডার মেজর জলিল তখন এর বিরোধিতা করেন। মেজর জলিল বিরোধিতা করে যখন এর বিরোধিতা করতে যে তিনি গ্রেপ্তার হন 31শে ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বরে আত্মসমর্পণ হলো। তার মাত্র কয়েকদিন পরে মেজর জলিল যখন ভারতীয় বাহিনীর এই যে নির্বিচার লুটপাট করে বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন কলকারখানার অংশ, বিভিন্ন সরঞ্জাম, মূল্যবান জিনিসপত্র, পাকিস্তানি বাহিনী রেখে দেওয়া সাজ সরঞ্জাম, যুদ্ধের অস্ত্রশস্ত্র সব যখন নিয়ে যাচ্ছে ভারতীয় সামরিক বাহিনী, তিনি তখন এটা বাধা দিতে যেয়ে তিনি প্রথম বন্দী হয়ে উঠলেন 31শে ডিসেম্বর 1971 সাল। এই ঘটনা ঘটলো। এখন এর পরপরই যে ঘটনাটা ঘটলো, ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশে থাকলো, এবং শেখ মুজিবুর রহমান দেশে ফেরার সময় ভারতীয় সেনাবাহিনী তখন এখানে উপস্থিত ছিল 10ই জানুয়ারিতে। অর্থাৎ বাংলাদেশটাকে তখন পাকিস্তান আর স্বীকৃতি দেয়নি, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1974 সালে যে। আর ভারতীয় বাহিনী বাংলাদেশে অবস্থান করতে থাকে, এবং তাদের অবস্থানে থেকে বাংলাদেশের নতুন শাসন প্রশাসন আমলা এগুলো গড়ে উঠতে থাকলে রাষ্ট্রের কাঠামো গড়ে উঠতে থাকে। এই অবস্থার মধ্যেই 1972 সালে একটি চুক্তি স্বাক্ষর হয়, সিমলা চুক্তি। এই চুক্তিটার দিকে আপনারা লক্ষ্য করবেন। এই সিমলা চুক্তিতে দুটো পক্ষ ছিল, একটি ছিল পাকিস্তান, আরেকটি ছিল ভারত। ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তির সম্পাদিত হয়। এই চুক্তিতে শেখ মুজিবুর রহমান তখন যদিও স্বাধীন বাংলাদেশের বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শেখ মুজিবুর রহমানের এই সিমলা চুক্তিতে অংশগ্রহণ ছিল না। সিমলা চুক্তিতে তারা চূড়ান্ত করেন যে এই চুক্তির মধ্য দিয়েই তারা 1972 সালে তারা চূড়ান্ত করেন যে পাকিস্তানের 93,000 সৈন্যকে পাকিস্তানের হাতে উঠিয়ে দেওয়া হবে, এবং তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার পাকিস্তান সরকার নিজেই করবে। যার নির্দেশে তারা বাংলাদেশে অভিযান চালিয়েছে তারাই আবার তার বিচার করবে। এই যে একটা হাস্যকর কথা, এবং তাদেরকে হস্তান্তর করে দেয় ভারত। এইভাবে এই সিমলা চুক্তির মাধ্যমে এটার ফয়সালা হয়ে যায় যে পাকিস্তানের এই সামরিক বাহিনীর আর কোনো বিচারের দাবি বাংলাদেশ করতে পারবে না। বাংলাদেশ এরপর আর এটার বিচার করেনি, বিচার করার কোনো সুযোগ বাংলাদেশের ছিল না। এখন এরপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে কেন ভারতীয় বাহিনী এরপর বাংলাদেশে তাহলে টিকে থাকলো না।
যদিও পাকিস্তান বাংলাদেশকে ভারতের হাতে হস্তান্তর করলো বা ভারতের কাছে আত্মসমর্পণ করলো এবং ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকলো, কিন্তু ভারতীয় সামরিক বাহিনী প্রত্যাহার হলো কিভাবে? এটি হচ্ছে পরবর্তী প্রশ্ন। এই বিষয়ে যেটা লক্ষ্য করি আমরা, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যক্ষ দখলদারিত্ব প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের সামরিক বাহিনীকে উপস্থিত রেখে বাংলাদেশকে সরাসরি ভারতের অংশ হিসেবে ঘোষণা করা তৎকালীন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা সম্ভব ছিল না। কারণ এটা ভারতের সুস্পষ্ট দখলদারিত্ব হতো এবং তৎকালীন সময়ে জাতিসংঘ নীতি এবং আন্তর্জাতিক পরাশক্তির কাছে এটা প্রশ্নবিদ্ধ হতো ভারতের এই উদ্যোগ। তাই ভারত চিন্তা করলো যে সরাসরি বাংলাদেশকে তার অংশ ঘোষণা না করে বরং বাংলাদেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই তাদের জন্য একটি বেশি স্বার্থ হাসিল হবে। এতে বাংলাদেশ যেমন তার অনুগত থাকবে, বাংলাদেশের উপর তার আধিপত্য এবং কর্তৃত্ব থাকবে, কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ একটি বাংলাদেশকে আবার বলাও হবে যে একটি স্বাধীন রাষ্ট্র, যেমনটি ভারত মেনটেন করে ভুটানের ক্ষেত্রে। এই রকমের, অর্থাৎ সরাসরি সিকিমের মতো দখলে না রেখে ভুটানের মতো করে বাংলাদেশকে তার অনুগত করে রাখার নীতি ভারত পছন্দ করে। আর এখানকে যদি সরাসরি নিয়ন্ত্রণ করতে আসতো তাহলে ভারতের জন্য একটি চ্যালেঞ্জ ছিল, কারণ মুক্তি বাহিনীর অনেকের হাতে তখনও অস্ত্র রয়েছে এবং তারা সশস্ত্রভাবে ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করবে, প্রতিরোধ সৃষ্টি করলে ভারতীয় সামরিক বাহিনী এখানে আরেকটি যুদ্ধের সম্মুখীন হবে এবং বাংলাদেশের অভ্যন্তরে এই যুদ্ধের তীব্রতা তখন গড়ে উঠত। কারণ মেজর জলিল সহ আরও অনেক আর্মি অফিসার যে ভারতীয় সামরিক বাহিনীর অনাচার এবং লুটপাটের প্রতিরোধ সৃষ্টি করেছিলেন, এখান থেকে এটি স্পষ্ট হয়ে যায়। মুক্তিবাহিনী তখন আরেকটি যুদ্ধের দিকে যাচ্ছিল, সেটা হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করবে। এজন্য শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি দেশে আসার পরেই শেখ মুজিবুর রহমান আবার জানুয়ারির পরে 72-এর ফেব্রুয়ারিতেই শেখ মুজিবুর রহমান ভারতে যান এবং সেখানে তিনি ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি তাকে অবহিত করেন। তখন ইন্দিরা গান্ধী বোঝেন যে বাংলাদেশের মুক্তি বাহিনীর হাতে তখনও অস্ত্র রয়েছে এবং ভারতের সামরিক বাহিনী যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে আরেকটি যুদ্ধের ঘটনা ঘটবে এখানে, এবং এই যুদ্ধটি তখন ভারতের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে এবং ভারতের অভ্যন্তরে নানান সংকট রয়েছে, ভারতকে আরও অনেক সংকটে ফেলে দিতে পারে। এজন্যই ভারত তখন কতগুলো জিনিসের ফায়সালা করলো যাতে বাংলাদেশ ভারতের অনুগত থাকে। এই ফায়সালা করে ভারতের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় ইন্দিরা গান্ধী এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে 12ই মার্চ 1972 সালে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়াটি শুরু হয়। আর এই প্রক্রিয়ার পরে 17ই মার্চ ইন্দিরা গান্ধী ঢাকা আসে এবং 17ই মার্চ আসার পরে 19শে মার্চ ইন্দিরা গান্ধী বাংলাদেশের সাথে তৎকালীন শেখ মুজিবের সাথেও 25 বছরের একটি গোলামি চুক্তি করে। বাংলাদেশ রাষ্ট্র যদি ভারতের গোলামি করে এবং ভারতের নিয়ন্ত্রণে থাকে তাহলে আলাদা করে ভারতের সামরিক বাহিনীর উপস্থিতি এখানে প্রয়োজন নেই এবং ভারতের সেই গোলামি চুক্তির অধীনে বাংলাদেশে তখন শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা থেকে শেখ মুজিবুর রহমান বিরত থাকেন এবং তিনি তার ক্ষমতা রক্ষার জন্য রক্ষী বাহিনী গঠন করেন। ভারত থেকে বাংলাদেশের জন্য একটি সংবিধান তৈরি করে দেওয়া হয়, যেই সংবিধানের ভিতর ধর্মনিরপেক্ষতা ছিল। সেই সংবিধানে অনুযায়ী 19 ফেব্রুয়ারি মাসেই সেই সংবিধানটা বাংলাদেশে রচনা করে দেওয়া হয়। এটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় হচ্ছে নভেম্বর মাসে 1972 সালে। এই ভারতের থেকে লিখে দেওয়া সংবিধান এবং 25 বছরের গোলামি চুক্তি এবং শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থায়ীভাবে সরকার গঠন করা বা বাকশাল প্রতিষ্ঠার পিছনে ভারতের সহযোগিতা ছিল। এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে অনুগত করবার চেষ্টা হয়। পরবর্তীতে একটি ঘটনা আছে, তাজউদ্দিন আহমেদ কলকাতায় এক সংবাদ সম্মেলনের প্রসঙ্গে বলেছিলেন যে সিকিমের প্রসঙ্গে কথা হলে তাজউদ্দিন আহমেদ সিকিমের ওই সিদ্ধান্ত, ভারতের সাথে একীভূত হওয়ার লিন্দুপ দর্জির সিদ্ধান্তকে সমর্থন করেন এবং একথাও বলেন যে বাংলাদেশও এই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে। এই কথা বলার পরে এটা ফাঁস হয়ে গেলে বাংলাদেশে এই সময় ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং শেখ মুজিবুর রহমান এইটাকে প্রকাশ করার কারণে তাজউদ্দিন আহমেদকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে দেন। এই কারণেই ভারতীয় বাহিনী বাংলাদেশে অবস্থান করে না, বাংলাদেশে থেকে তখন চলে যেতে হয়। এর প্রধান কারণগুলোর একটি হচ্ছে এই যে ভারত আন্তর্জাতিক নিয়ম নীতির এটি লঙ্ঘন হয় ভারত সরাসরি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে গেলে। আর বাংলাদেশে আরেকটি যুদ্ধের মুখোমুখি হয় ভারতীয় সামরিক বাহিনী। এমতো অবস্থাতে ভারত সিদ্ধান্ত নেয় যে সরাসরি বাংলাদেশের সৈন্য না রেখে বরং প্রত্যাহার করে বাংলাদেশের সরকারকে তারা নিয়ন্ত্রণ করবে।
বাংলাদেশের সামরিক বাহিনী গড়ে উঠতে দিবে না, যারা তারা প্রতিরোধ সৃষ্টি করবে। আর বাংলাদেশের উপর একটি সংবিধান তারা চাপিয়ে দেয়, যেটা আজকে ৭২-এর সংবিধান বলে এখনো প্রচলিত রয়েছে। এই সংবিধানটি মূলতই মুক্তিযুদ্ধের চেতনার সাথে একটি বিশ্বাসঘাতকতা, এটা একটি বেইমানি। এই বিশ্বাসঘাতকতা করে এই ৭২, কারণ ৭১-এ যখন যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের ভিতর ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। মূলতই ভারতে ধর্মনিরপেক্ষতার কথা বলে এদেশের মানুষের ইসলামিক চিন্তা চেতনার বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশকে তার আনুগত্য অধীনস্থ করে নেয়। এই ইয়ে করে ভারত বাংলাদেশের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। আর শেখ মুজিবুর রহমানের হাতে কোনো সুষ্ঠু সঠিক নির্বাচনের সুযোগও দেওয়া হয় না, কেননা বাংলাদেশ তখন বাংলাদেশের জনগণের স্বার্থের চেয়ে ভারতের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণের দিকে মনোযোগ দেয়। তারা ফারাক্কা বাঁধকে কার্যকর করে পানি বন্ধ করে দেয়, ২৫ বছরের গোলামি চুক্তি করে এবং ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। এভাবেই মূলতই বাংলাদেশের উপর তাদের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যুদ্ধের পরপরই বাংলাদেশকে দুর্বল করার আরেকটি প্রক্রিয়া ছিল মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া। কেননা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা যেমন পাকিস্তানি আধিপত্য এবং বৈষম্যের বিরুদ্ধে তারা যেমন সোচ্চার ছিলেন, তেমনি তারা ভারতীয় আধিপত্যকেও তারা চ্যালেঞ্জ করতেন। আর এই কারণে ভারতের কাছে মুক্তিযোদ্ধারা ছিল একটি ভীতির বিষয়। আর তাই ভারত মুক্তিযুদ্ধ শেষ করার শেষ দিকে এসে মুজিব বাহিনী নামে আরেকটি পাল্টা মুক্তিযোদ্ধা বাহিনী গঠন করে, প্রতি বিপ্লবী গোষ্ঠী গঠন করে। এই মুজিব বাহিনী গঠনের মাধ্যমে তারা চেয়েছিল মুজিব বাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশের উপর ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করবে তারা। কিন্তু শেষ মুহূর্তে যখন মুজিব বাহিনী সেটা ব্যর্থ হয়, তখন তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে দুর্বল করে এবং মুজিব বাহিনীদেরকে দিয়ে পরবর্তীতে রক্ষী বাহিনী গঠন করে। এই মুক্তি বাহিনীকে নিয়ে যদি আরেকটি স্বতন্ত্র শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা যেত এবং এই সামরিক বাহিনী যারা হতো যুদ্ধ অভিজ্ঞ এবং যুদ্ধের ময়দানে তারা দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ, তাহলে সেই বাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করতে পারত। কিন্তু দুর্ভাগ্য যে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া ছিল তাদের প্রথম উদ্দেশ্য। আর এই অস্ত্র কেড়ে নিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ভারতীয় চর অনুচর মুজিব বাহিনী এদেরকে রক্ষী বাহিনী হিসাবে গঠন করে তাদের হাতে সেটা তুলে দিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরি করা হয়। বাংলাদেশের উপরে শেখ মুজিবকে স্থায়ীভাবে ক্ষমতায় বসিয়ে রাখার ষড়যন্ত্র করে ভারত, কেননা শেখ মুজিবুর রহমানকে ছিল তাদের বিশ্বস্ত সহচর। তাকে স্থায়ীভাবে ক্ষমতায় বসিয়ে রাখলেই আস্তে আস্তে বাংলাদেশের উপর তার ভারতের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশকে তার অনুগত রাষ্ট্রে পরিণত করতে পারবে। এই সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় ৭৫-এর ১৫ই আগস্টে একদল দেশপ্রেমিক সাহসী যোদ্ধা, যারা শেখ মুজিবের ওই স্বৈরাচারী শাসন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করে। তো এভাবেই বাংলাদেশের লড়াই সংগ্রাম চলে আসছে। বারবার বাংলাদেশের মানুষ লড়াই করেছে আর ভারত বাংলাদেশের উপর আধিপত্য করেছে। সে প্রত্যক্ষ যুদ্ধকে ভয় পেয়েছে, প্রত্যক্ষভাবে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়াইতে চায় নাই। কারণ এই বাংলাদেশের মানুষ যদিও নিরীহ, যদিও তারা অনেক দুর্বল, যদিও তারা অনেক দিক দিয়ে শক্তিহীন, কিন্তু যখন কোনো পরিস্থিতি তৈরি হয় এদেশের মানুষ তখন ঐক্যবদ্ধ হতে পারে, রুখে দাঁড়াতে পারে, চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যেটা ২৪-এর অভ্যুত্থানেও দেখা গেছে। যে কারণে বিপুল সংখ্যক মুসলিমের এই ভূখণ্ডকে ভারত সব সময় তার আশঙ্কার দৃষ্টিতে দেখেছে, সব সময় সে তার জায়গা থেকে হুমকি এবং এদেশের মানুষের অস্তিত্বকে তার জন্য শত্রুতা বলে সে মনে করেছে। আর তাই প্রত্যক্ষ যুদ্ধকে এড়িয়ে যে সে চেয়েছে পরোক্ষ কলাকৌশলে এই ভূমিকে নিয়ন্ত্রণ করতে। আর এই কারণে সে তার অংশ হিসেবে অন্তর্ভুক্ত না করে বাংলাদেশের উপর পরোক্ষ শাসনের প্রক্রিয়া চালু রাখে। বাংলাদেশে সবসময় ভারতের অনুগত অনুচরদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে চায়, যাদের মধ্য দিয়ে বাংলাদেশের উপর সে তার আধিপত্য প্রতিষ্ঠা করে এবং এমন কাউকে ক্ষমতায় বসিয়ে রাখতে চায় যারা বাংলাদেশের জনগণের স্বার্থে চেয়ে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিবে। তারা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিবর্তে ভারতের ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনী মনোভাবকেই তারা বেশি গুরুত্ব দিবে এবং ভারতকে তারা সমর্থন করবে, সহযোগিতা করবে। এইভাবে তারা বাংলাদেশকে তার অধীনস্থ একটি রাষ্ট্র হিসাবে গড়ে রাখতে চায়। তো আমরা এই দেশের মানুষ চাইব ভারতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় এদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে, এদেশের মানুষের ঈমান এবং আকীদার পক্ষে অবস্থান করতে এবং সকল আগ্রাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। বাংলাদেশের মানুষ যেদিন এর থেকে মুক্ত হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সোচ্চার হয়ে উঠবে, বাংলাদেশের মানুষ যখন সজাগ সচেতন থাকবে এবং বাংলাদেশের মানুষ
তার নিজের পায়ে উঠে দাঁড়াবে, সেদিন আর ভারত বাংলাদেশের উপরে কোনো আধিপত্য করতে পারবে না। চব্বিশের অভ্যুত্থানে সেই শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা এদেশের মানুষের হয়েছে যে তারা যখন ঐক্যবদ্ধ হয় এবং স্বৈরাচারকে রুখে দাঁড়ায়, তারা যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন কিভাবে তা পালিয়ে যায়। ইনশাল্লাহ ভবিষ্যতে ভারত যে কোনো ষড়যন্ত্র করুক, বাংলাদেশ ভারতের সকল আধিপত্যের মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এদেশের মানুষ তার নিজস্ব বিশ্বাস এবং ইমান আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকবে। ভারত যতই অপছন্দ করুক, এই ভূমিতে একদিন ইসলাম অবশ্যই বিজয়ী হবে এবং এই ভূমির মানুষ তার অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহায় হন, আমিন।